আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ক্যালট্রিক্স বাংলা। তো আজকে আমরা কথা বলবো বন্ড এনার্জি সম্পর্কে। বন্ড এনার্জি হচ্ছে বন্ধন শক্তি। তো আমাদের সামনে একটা ছক আছে, আমরা দেখতে পাচ্ছি। ছকটা হচ্ছে বন্ধন শক্তি একটা ছক। এটা এসএসসি কেমিস্ট্রির 175 নং পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। তো এই ছকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটো মৌলর বন্ধন এবং সেগুলোর বন্ধন শক্তির মান দেওয়া রয়েছে। যেমন এখানে সিএইচ এর বন্ধন শক্তি মান 414। বন্ধন শক্তি বলতে আমরা বুঝি যে কোনো বন্ধন গঠন বা বন্ধনটি ভাঙতে কি পরিমাণ শক্তির প্রয়োজন। যেমন একটি সিএইচ বন্ধন গড়তে কিংবা ভাঙতে 414 কিলো জুল পার মোল শক্তির প্রয়োজন হবে। তো সেরকম ভাবে এখানে অনেকগুলো বন্ধন এবং বন্ধন শক্তির মান দেওয়া আছে। তো আজকে আমরা যেটা করব, আজকে আমরা দেখব এগুলো কিভাবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে মনে রাখতে পারি। হ্যাঁ, তো ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে করা যায় চলুন দেখা যাক। এর আগে কিছু কথা বলে নিই। এটা বেসিক্যালি সিকিউতে প্রশ্ন আসলে এই মানগুলো প্রশ্নের উদ্দীপকেই দেওয়া থাকে। আমরা শিখবো আজকে এমসিকিউ এর জন্য। এমসিকিউ এর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একটা মান জিজ্ঞেস করে বসলো, যেমন এনএইচ এর বন্ধন শক্তি কত কিলোজুল পার মোল। সেক্ষেত্রে কিন্তু আমরা মুখস্থ না করলে আসলে পারা অসম্ভব, আন্দাজে দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে আপনি প্রেডিক্ট করতে পারবেন না আসলে মানটা কত যদি না মুখস্থ করেন। কিন্তু আমরা মুখস্থ ছাড়াই ক্যালকুলেটরের সাহায্যে এটা কিভাবে করা যেতে পারে সেটাই আমরা আজকে দেখব, এবং সেটা কিভাবে ইউটিলাইজ করা যায় সেটাও দেখব। আমি ব্যবহার করছি ক্যাসিও এফএক্স 991 ইএক্স ক্যালকুলেটর। তো আপনি এটা ছাড়াও ইএস ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবেন, সেক্ষেত্রে অপশনগুলো একটু ভিন্ন হবে। তো আমি ক্যালকুলেটরটা অন আছে আমার। তো প্রথমে আমি মেনুতে যাব। মেনুতে ক্লিক করার পর আমার এরকম ডিসপ্লেটা চলে আসবে এবং আমি এবার যাব সিক্সে হচ্ছে স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান যাকে বলে। আমি সিক্সে ক্লিক করার পর এখান থেকে আমি টু সিলেক্ট করব। টু সিলেক্ট করার পর আমার এরকম দুটো লাইন এসে যাবে, এক্স এবং ওয়াই। তো এটা কি জন্য, এখানে কি করতে হবে, এখানে মূল কাজটা কিন্তু স্ট্যাটিস্টিক্স এর অন্য, কিন্তু আমরা এখানে এটা অন্য কাজে ব্যবহার করব, এই কাজে ব্যবহার করব। তো আমরা এক্স বরাবর কি করবো, এক্স বরাবর হচ্ছে আমরা বন্ধন শক্তির মানগুলো এখানে লিখে ফেলবো। যেমন এখানে আছে 414, 326, এরকম ভাবে আমি লিখতে থাকি। ব্যাস হয়ে গেছে আমার। এখানে মোটমাট 20টা মান আছে। তো 20টা বন্ধন শক্তি আছে এবং আমরা বন্ধন শক্তির মানগুলো ইতিমধ্যে লিখে ফেলেছি ক্যালকুলেটরে। তো এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে বন্ধনগুলো কোনটা, কোন কোন মোড়ের বন্ধনের মান হচ্ছে গিয়ে এগুলো, সেগুলো আমরা ডেনোট করতে পারি এরকম কিছু জিনিস এটার মধ্যে ঢুকাবো। তো সিএইচ সিসিএল এগুলো আসলে অক্ষরগুলো আমাদের এখানে লেখা একদম সম্ভব না। কিছু অক্ষর থাকলেও সেগুলো এখানে আমরা লিখতে পারবো না, এগুলো সাপোর্ট করবে না। তো আমরা কি করব, আমরা সিম্পলি একটা কাজ করতে পারি, কাজ হচ্ছে গিয়ে এগুলোর পারমাণবিক সংখ্যা ব্যবহার করতে পারি। হ্যাঁ, পারমাণবিক সংখ্যা ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে একটা মৌলকে চিনতে পারি। যেমন কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, নাইট্রোজেনের 1। সেই ক্ষেত্রে আমি কি করব, যেহেতু এদের একক বন্ধন আছে, যেহেতু 6
8.1 দিলাম। তার মানে যাতে আমি বুঝতে পারি কার্বন একক বন্ধন হাইড্রোজেন। এরকমভাবে 6.17 কার্বন এবং ক্লোরিন, তারপরে কার্বন আছে 6.6, তারপরে আছে কার্বন ডাবল বন্ডের ক্ষেত্রে আমরা কি করবো, 6.6 হচ্ছে সিঙ্গেল বন্ড। ডাবল বন্ডের ক্ষেত্রে আমরা পয়েন্টটা দেবো না, পয়েন্টটার জায়গায় আমরা পয়েন্টটা উঠিয়ে দুটো 6 দিয়ে দেবো, যাতে আমরা বুঝতে পারি দুটো 6 মানে ডাবল বন্ড, একটা পয়েন্ট থাকা মানে সিঙ্গেল বন্ড। এবার আছে এন ট্রিপল বন্ড এন, এই ক্ষেত্রে আমরা 3টে 7 দেবো, যেহেতু নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, তো আমরা 3টে 7 দেওয়ার মাধ্যমে বুঝতে পারি এখানে নাইট্রোজেনের 3 বন্ধন বা ট্রিপল বন্ড বিদ্যমান। তারপরে ব্রোমিনের হচ্ছে আপনার 35, ব্রোমিনের পারমাণবিক সংখ্যা 35, তো আমরা এখানে 35.35 দেবো। এরপর আছে অক্সিজেন 8.8, হাইড্রোজেন এবং ক্লোরিন 1.17, হাইড্রোজেন এবং আয়োডিন হচ্ছে 53। এরপর কার্বন অক্সিজেন ডাবল বন্ড, সেহেতু আমরা 6.8 দিলাম, যাতে ডাবল বন্ডটা বুঝতে পারি কার্বন এবং অক্সিজেন। নাইট্রোজেন 7.1, অক্সিজেন হাইড্রোজেন 8.1, অক্সিজেন ডাবল বন্ড 88, কার্বন ট্রিপল বন্ড 666, ক্লোরিন ডাবল বন্ড সিঙ্গেল বন্ড 13, আয়োডিন হচ্ছে 53 সিঙ্গেল বন্ড, হাইড্রোজেন 11, হাইড্রোজেন ব্রোমিন 1.35, হাইড্রোজেন ফ্লোরিন 1.9, কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড 6.8। ব্যাস, আমাদের কিন্তু এখন হয়ে গেছে। তার মানে আমাদের ডাটাটা অলরেডি সেভ হয়ে গেছে। এবার আমরা দেখতে পাচ্ছি, ধরুন আমি যদি বলি এন ট্রিপল বন্ড এন এর বন্ধন শক্তি কত, তো আমি সিম্পলি 3টে 7 খুঁজবো, 3টে 7 946। আর যদি বলি ও এইচ এর বন্ধন শক্তি, ও এইচ মানে হচ্ছে 8.1, আমি 8.1 খুঁজবো, 64। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই এটা সংরক্ষণ করতে পারেন। এখন কথা হচ্ছে, এটা যদি আমি কেটে দিই তাহলে কি হবে? কেটে দেওয়ার ফলে কিন্তু মনে হচ্ছে যে সব চলে গেল, এখন আমি পাবো কিভাবে? বা যদি অফ করে দিই, এখানে অফ করা যায় না ইমুলেটর যেহেতু, আপনি যদি রিয়েল ক্যালকুলেটরে অফ করে দেন তাহলে কিন্তু এই ডাটাগুলো থেকে যাবে। মানে আমরা দেখবো কিভাবে ডাটাগুলো বের করা যায়। এই যে অপশন লেখা আছে, অপশনের উপর ক্লিক করব, ক্লিক করলে এই যে 4-এ লেখা আছে ডাটা, 4-এ ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এই ডাটাগুলো পেয়ে যাচ্ছি। এখানে ডাটাগুলো আমরা পেয়ে যাচ্ছি। আবার অনে ক্লিক করলে আবার প্রথমে চলে আসলাম। এখন কথা হচ্ছে, আপনি যদি ভুল ক্রমে যদি আপনি রিসেট করে ফেলেন বা কিছু মেমোরি ক্লিয়ার করে ফেলেন, কিংবা অন্য কোনো মুডে চলে যান, যেমন ক্যালকুলেট মুডেও যদি চলে যান, তাহলে কিন্তু আপনার এই ডাটাগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, তার মানে কোনো ডাটা থাকছে না। অর্থাৎ আপনি স্ট্যাটিস্টিক্স মোডে থাকাকালীন যদি বন্ধ করে দেন তাহলে সমস্যা নেই, কিন্তু মোডটা চেঞ্জ করে ফেললে সমস্যা হবে। তো মোডটার ক্ষেত্রে আপনি এই মোডে থাকাকালীন সময় কিন্তু গুণ, যোগ, বিয়োগ সবকিছু করতে পারছেন, এবং এটা সিম্পল। এই ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে সাধারণ ক্যালকুলেট মোডের চেয়ে, তবে আপনার কেমিস্ট্রি পরীক্ষার জন্য কাজ অবশ্যই চলে যাবে। অথবা যদি আপনি মনে করেন না আপনি ক্যালকুলেট মোডেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে আপনি প্রশ্ন পাওয়ার পর দেখতে পারেন যে এই বক্স থেকে কি কি প্রশ্ন এসেছে, বা এই বক্স সংবলিত কি কি প্রশ্ন আপনার হাতে এসেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেগুলো লিখে রাখতে পারেন প্রশ্নের পাশে, কিংবা খাতার পেছনে, কিংবা সরাসরি তাকিয়ে রাখতে পারেন উত্তরটি। তারপরে আপনি ক্যালকুলেটর মনে গিয়ে আপনার সাধারণ কাজগুলো শেষ করতে পারেন। এভাবে কিন্তু আপনি খুব সহজেই এত হিউজ পরিমাণ ডাটা সেভ করে রাখতে পারেন। যেমন এখানে আছে 20টার মতো, 20টা
বন্ধন শক্তি প্লাস বন্ধনের মূলগুলো না মনে রাখা, এগুলো কিন্তু খুবই কষ্টকর ব্যাপার, প্রায় কঠিন বলা চলে। এগুলো মুখস্থ করলে এক পর্যায়ে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে যদি আপনি বলতে না চান এবং আপনি যদি এখান থেকে আনসার করতে চান, তাহলে কিন্তু এই বইটা খুব এফেক্টিভ হতে পারে আপনার জন্য। তো আরেকবার শর্ট করে বলতে হলে আপনি মেনুতে যাবেন, তারপরে সিক্সে যাবেন, সিক্সে যাবেন, তারপরে টু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে মানগুলো বসিয়ে দেবেন, এখানে আপনার মানগুলো বসিয়ে দেবেন, বন্ধন শক্তি, তারপরে এই সাইডে বন্ধন। বন্ধনের ক্ষেত্রে সিঙ্গেল বন্ড হলে দশমিক ব্যবহার করবেন কনভেনশনের পর, যেমন সিএইচ এ সিঙ্গেল বন্ড 6.1 ইউজ করবো আমরা, সিসি ডাবল বন্ড আমরা 66 ব্যবহার করবো এবং নাইট্রোজেন ট্রিপল বন্ড আমরা 777 ব্যবহার করবো। তারপরে এটা লেখার পরে নিচে হয়েছিল, তবে অনেক লেট করলে আপনার স্ট্যাটিস্টিক্স মোডে থাকবেন আপনি, ভুলেও কখনো মেনুটা চেঞ্জ করে ফেলবেন না। আর মেনুর পরে অপশনে যাবেন, অপশনে যাওয়ার পর পরে ক্লিক করবেন এবং আপনি তখন ডাটাগুলো দেখতে পাবেন। এমনকি আপনি যদি ধরেন যে আপনি এখন স্ট্যাটিস্টিক্স মোডে আছেন, তারপরে মেনুতে গিয়ে যদি ভুলে আবার স্ট্যাটিস্টিক্স মোডে আবার স্ট্যাটিস্টিক্স মোডেই যদি আবার ঢোকেন, তাতে কিন্তু হচ্ছে না, তাতে আপনার ডাটাগুলো ক্লিয়ার হয়ে যাবে। তার মানে মোট কথা আপনার এই মোডে যখন একবার ঢুকেছেন, এই মোড থেকে যদি বের কোনোভাবে হয়ে যান, এই মোড থেকে আবার মেনুতে গিয়ে এই মোডেই ঢোকেন, তাহলে কিন্তু আপনার ডাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তার মানে আপনি এই মোডে ঢোকার পর এই মেনু দিয়ে কিন্তু কোনো কাজই করতে পারবেন না। আপনার এই মোডে থাকাকালীন সময় ডাটাগুলো সেভ করে আপনার কাজ করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।